বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা রইল। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আমিও আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে পড়াটি পড়ব। দ্বিতীয় পত্রে আমরা কিছুদূর পড়েছিলাম যে সিন্ধু তে আরবদের আগমন, এই পর্যন্ত আমাদের গত ক্লাসে পাঠ শেষ হয়েছিল। যদিও তোমাদের এর আগের রুটিনে যে ক্লাসটা সেই ক্লাসে আমি ইসলাম ইতিহাসের প্রথম পত্র নিয়েছিলাম, আর আজকে নিচ্ছি দ্বিতীয় পত্র ক্লাসটি। এই দ্বিতীয় পত্রতে আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে গজনী রাজবংশের সুলতান মাহমুদ সম্পর্কে। রাজবংশটির নাম আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো, গজনী রাজবংশ। গজনী রাজবংশ, গজনী রাজবংশ দেখেছ, এর শাসক সুলতান গজনী রাজবংশের শাসক সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের নাম যারা তোমরা এসএসসিতে ইতিহাস নিয়ে পড়েছো তারা অবশ্যই জেনে থাকবা, আর যারা এসএসসিতে ইতিহাস পড়েনি তাদের কাছে নামটি নতুন লাগবে কারো কারো কাছে, কিংবা ইতিহাসে সুলতান মাহমুদের নামটা কিন্তু বেশ পরিচিত একটি নাম, কারণ উনি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি 17 বার ভারতের বিভিন্ন এলাকা আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদের সম্পর্কে আমরা এখন ধারণা নিই এবং সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পাঠে জানতে পারব। সুলতান মাহমুদ 8ম শতাব্দীর শুরুতে আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়। এর প্রায় 300 বছর পর দ্বিতীয় পর্যায়ে মুসলমানদের ভারত অভিযান শুরু হয়। 8ম শতাব্দীতে শুরু হলেও এর প্রায় কত বছর পরে? প্রায় 300 বছর পরে প্রথম পর্যায়ে না দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মুসলমানদের ভারত অভিযান শুরু হল। এর পর্যায়ে ভারত অভিযানের প্রধান নায়ক ছিলেন গজনীর বীর তুর্কি সুলতান মাহমুদ। আবার খেয়াল করি আমরা, সুলতান মাহমুদ নামটি কিন্তু খুবই সহজ একটি নাম। বেশিরভাগ নাম অনেক শিক্ষার্থীদের কাছে একটু কঠিন লেগে থাকে, সেরকম না, এটা খুব প্রচলিত একটি নাম। মাহমুদ, মাহমুদ নামের সাথে সুলতান যোগ করা। তিনি ছিলেন গজনী বংশের প্রতিষ্ঠাতা সবুক্তগিনের জ্যেষ্ঠ পুত্র। সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? সবুক্তগিন। সুলতান মাহমুদের পিতার নাম ছিল সবুক্তগিন। আব্বাসী রাজবংশের দুর্বলতা। আব্বাসী রাজবংশটা সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। প্রথম পত্রে আমরা আব্বাসী রাজবংশ সম্পর্কে পড়ব।
আব্বাসি রাজবংশটা হচ্ছে প্রথমে 4 খলিফার খিলাফতের সাম্রাজ্য চলেছিল, তারপরে মুসলমানদের ক্ষমতায় আসে উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফতের পরে যে রাজবংশটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাজবংশটির নাম হচ্ছে আব্বাসীয় রাজবংশ। এই আব্বাসীয় রাজবংশের দুর্বলতার সুযোগে যেসব রাজবংশের শাসনের উদ্ভব হয়েছিল সেগুলোর মধ্যে সামানিদ বংশ অন্যতম। কোন বংশ অন্যতম? সামানিদ। সামানিদ সামানিদ নামে একটি বংশের কথা কিন্তু আমরা আবার দেখছি। গজনী রাজবংশ জানার পূর্বে সামানিদ বংশ সম্পর্কে আরেকটি বংশের দেখছি। এই সামানিদ বংশ ছিল অন্যতম। এই বংশের একজন দাস ছিলেন হচ্ছে আলোপ্তগীন। এই বংশের অন্যতম দাস কে ছিল? আলোপ্তগীন। একজনের নাম কিন্তু আমরা একটু আগে বললাম, সবুক্তগীন। আর এই সামানিদ রাজবংশের দাস ছিল আলোপ্তগীন। সামানিদ রাজবংশের একজন দাস ছিলেন আলোপ্তগীন। আলোপ্তগীন তার পৃষ্ঠপোষক সামানিদ শাসনকর্তা আব্দুল মালিকের মৃত্যুর পর আফগানিস্তানে আসেন এবং গজনিতে একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কি করলো? সামানিদ দাস, সামানিদ বংশের যে অন্যতম দাস আলোপ্তগীন আফগানিস্তানে আসলো এবং গজনিতে একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। তবে তিনি সামানিদদের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেই শাসন কাজ পরিচালনা করেন। তার মৃত্যুর পর 977 খ্রিস্টাব্দে বিশ্বস্ত কৃতদাস ও জামাতা সবুক্তগীন গজনী সিংহাসনে অধিষ্ঠিত হন। আলোপ্তগীনের জামাতা সবুক্তগীন এবং সে তার বিখ্যাত কৃতদাস। ঠিক আছে, তিনি গজনী সিংহাসনে অধিষ্ঠিত হলেন এবং তিনি নিজ রাজ্যে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। আর তার প্রতিষ্ঠিত রাজবংশই ইসলামের ইতিহাসে গজনী রাজবংশ নামে প্রতিষ্ঠিত। সবুক্তগীনের প্রতিষ্ঠিত রাজবংশটাই ইসলামের ইতিহাসে গজনী রাজবংশে প্রতিষ্ঠিত। তাহলে এই গজনী রাজবংশটা কোথায় হলো? আফগানিস্তানের গজনীতে যে একটি স্বাধীন রাজবংশ হলো, সেইখানে যে সবুক্তগীন যে রাজ্যটি প্রতিষ্ঠিত করলেন সেটাই গজনী রাজবংশ নামে ইসলামের ইতিহাসে পরিচিত। আর গজনী রাজবংশ 977 থেকে 1186 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কাজ পরিচালনা করে। গজনী রাজবংশ গজনী রাজবংশ 977 থেকে 1176 এই দীর্ঘ সময় কিন্তু তারা রাজত্ব করেছিল। আর এই বংশে আরবদের পর নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দ্বিতীয় পর্যায়ে ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালনা করেন। সিংহাসনে আরোহণের পরপরই সবুক্তগীন আফগানদের নিয়ে একটি দুর্ধর্ষ সেনাবাহিনী গঠন করেন এবং খোরাসান, সিস্তান ও লামঘান জয় করে ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টি দেন। খোরাসান, সিস্তান,
লাভা খান জয় করার পরেই কিন্তু ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টি দিলেন। এ সময়ে ভারতের সীমান্তে হিন্দু শাহী বংশ রাজত্ব করে। এখানকার রাজা ছিলেন জয়পাল। এখানকার রাজা কে ছিলেন? জয়পাল। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখব, জয়পাল, ভীমপাল, এই নামগুলো আমাদের আসবে। জয়পাল তার রাজ্য মুলতান থেকে সরহিন্দ পর্যন্ত বিস্তৃত ছিল। কোথা থেকে কোথাকার পর্যন্ত বিস্তৃত ছিল? মুলতান থেকে সরহিন্দ পর্যন্ত বিস্তৃত ছিল এই রাজা জয়পালের রাজ্য। সৌভক্তগিন জয়পালের সীমান্ত, দুর্গ, নগর ও গ্রামগুলো আক্রমণ করলে জয়পাল তাকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেন। এভাবে শাহী বংশের সাথে গজনী সুলতানের দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এদিকে সৌভক্তগিনের আক্রমণাত্মক মনোভাবের কারণে জয়পাল একটি শক্তিশালী সেনাদল নিয়ে 986 খ্রিস্টাব্দে গজনী আক্রমণের জন্য এগিয়ে আসেন। খুজাক নামের স্থানে উভয় পক্ষের সেনাবাহিনী মুখোমুখি হয়। কি নামের স্থানে? খুজাক। দেখো নামটি, খুজাক নামের স্থানে জয়পালের সেনাবাহিনী এবং সৌভক্তগিনের সেনাবাহিনী, এই দুই সেনাবাহিনী মুখোমুখি হলো খুজাক নামক স্থানে। প্রবল তুষার ঝড়ে জয়পালের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং সৌভক্তগিনের কাছে পরাজিত হয়। জয়পাল সন্ধিতে সম্মত হয়ে তার রাজ্যের কিছু অংশ, 10 লক্ষ মুদ্রা এবং 50টি হাতি সৌভক্তগণকে ছেড়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন। কিন্তু জয়পাল প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজপুত রাজাদের নিয়ে মৈত্রী জোট গঠন করে সৌভক্তগিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। সৌভক্তগিন প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে পেশোয়ারের কাছে যুদ্ধক্ষেত্রে পুনরায় জয়পালকে পরাজিত করেন এবং লামখান থেকে পেশোয়ার পর্যন্ত দখল করেন। জয়পাল তার রাজ্যের ভেতর দিয়ে খাইবার পর্যন্ত অঞ্চলের যোগাযোগের জন্য রাস্তা তৈরি করে দিতে বাধ্য হন। পরবর্তী সময়ে এ পথ ধরেই সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন এবং সুলতান মাহমুদের 1027 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ কিন্তু ইতিহাসে খুবই স্মরণীয় একটি ঘটনা হয়ে আছে। এভাবে সৌভক্তগিন তার পরবর্তী উত্তরাধিকারীদের জন্য ভারত অভিযানের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। এই যে জয়পালের সাথে আমরা যদি এখন এমনি একটু এই টপিকসটা সম্পর্কে একটু দেখি যে কি হলো। প্রথমে সামানিদ রাজবংশের একজন দাস, সেই দাস হচ্ছে আলোক্তগিন। এই দাস আফগানিস্তানের গজনিতে আসলেন। আফগানিস্তানের গজনিতে এসে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং তার জামাতা সৌভক্তগিন এই রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হলো এবং সৌভক্তগিন ওই সময় ভারতের যে রাজা ছিলেন জয়পাল, জয়পালের সাথে খুজাক নামক স্থানে একবার যুদ্ধে লিপ্ত হন। তাদের সেনাবাহিনীরা মুখোমুখি হন এবং পরবর্তীতে আবারও
তারা যুদ্ধে লিপ্ত হন পেশওয়ারের কাছে। এই দুটো জায়গাতেই জয়পাল পরাজিত হলেন। প্রথমবার পরাজিত হওয়ার পরে শক্তিগিনের কাছে যে চুক্তি করেছিল যে 10 লক্ষ মুদ্রা, 50টা হাতি, তার রাজ্যে কিছু অংশ দান করবে, সেই প্রতিশ্রুতিটা জয়পাল ভঙ্গ করল। পরবর্তীতে সবুক্তগিনের সাথে যখন আবার যুদ্ধে পরাজিত হলো, তখন জয়পাল খাইবার গিরিপথে দিয়ে ভারতে ঢোকার যে একটি রাস্তা তৈরি করে দেওয়ার কথা ছিল, জয়পাল সেই রাস্তাটি তৈরি করতে বাধ্য হলো এবং এই রাস্তা দিয়েই কিন্তু সুলতান মাহমুদ ভারত অভিযান করেছিল। এভাবে গজনী রাজবংশের ভারত অভিযানের জন্য গজনী রাজবংশের রাজা সবুক্তগিন সহায়তা করেছিল। এরপরে আমরা দেখব যে সুলতান মাহমুদের, এখন হচ্ছে সুলতান মাহমুদের যে আমরা পূর্ব পরিচয়, সুলতান মাহমুদের পথপ্রদর্শকের সম্পর্কে আমরা একটু জানলাম। এখন সুলতান মাহমুদের পরিচয় এবং ক্ষমতা লাভ সম্পর্কে আমরা জানব। গজনী সিংহাসনে আরোহণ করে সবুক্তগিন একটি স্বাধীন, স্থায়ী ও সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন। তিনি ছিলেন সুযোগ্য শাসক। তার 20 বছরের রাজত্বকালে গজনী রাজ্যের সংহতি বিধান এবং সীমানা সম্প্রসারণ করে তিনি ইতিহাসে নিজের স্থায়ী আসন নিশ্চিত করেন। 20 বছর সময়টা কত ছিল? 977 থেকে 997 খ্রিস্টাব্দ। গজনী রাজবংশের শুরু হয়েছিল 977 থেকে 1176 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর সুলতান মাহমুদ তার 20 বছর রাজত্ব ছিল 977 থেকে 997 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে বিষয়টা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেল, তাই না? সুলতান মাহমুদের রাজত্ব ছিল 20 বছর। সুলতান মাহমুদের 20 বছরের রাজত্বকালে, তার রাজত্বকালে বেশিরভাগ সময় বিভিন্ন সামরিক অভিযানে চলে গিয়েছিল। হ্যাঁ, এই সামরিক অভিযানগুলো আমরা পরে পড়ব। আমরা তার আগে এই যে সামরিক অভিযানগুলো পরিচালনা করেছিল সেসবের কারণ, উদ্দেশ্য আমরা জানব। এর আগে যে সুলতান মাহমুদ তার কর্মদক্ষতা আর প্রভুভক্তির গুণে তিনি আলপ্তগিনের কাছ থেকে আমির উল উমরা উপাধি লাভ করেন। সুলতান মাহমুদ কার কাছ থেকে? আলপ্তগিনের কাছ থেকে। এই সুলতান মাহমুদের উপাধি কি ছিল? এটা কিন্তু আমরা প্রশ্নে পেয়ে থাকবো, আমির উল উমরা। আমির উল উমরা উপাধি পেল আলপ্তগিনের কাছ থেকে। আমির সবুক্তগিন 997 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র ইসমাইলকে উত্তরাধিকার নিযুক্ত করেন, কিন্তু জ্যেষ্ঠ পুত্র কি করলেন? তার সময়ে এই জ্যেষ্ঠ পুত্র ইসমাইলকে আলপ্তগিন সিংহাসনে উত্তরাধিকার নিযুক্ত করে থাকলেও কিন্তু সুলতান মাহমুদ তার এই উত্তরাধিকারকে মেনে নিতে পারলেন না। সুলতান মাহমুদ উত্তরাধিকারকে মেনে নিতে না পারলে ইসমাইলকে তিনি পরাজিত করেন এবং কারারুদ্ধ করে নির্বাসন দিয়ে গজনী সিংহাসনে আরোহণ করেন। এবং সুলতান মাহমুদ গজনী সুলতানদের মধ্যে কেবল শ্রেষ্ঠতমই ছিলেন না, সমসাময়িক নৃপতিদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা শক্তিশালী একজন শাসক। প্রাথমিক কার্যগুলি কি ছিল?
সুলতান মাহমুদ ছিলেন প্রতিভাবান ও বিচক্ষণ শাসক। সিংহাসন আরোহণের আগেই তিনি সমরবিদ্যা, শাসন পদ্ধতি, রাজনীতিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। আমির সবুক্তগিন সামানিদ শাসকদের কাছ থেকে খোরশান জয় করে পুত্র মাহমুদকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। মাহমুদ খোরশানের শাসনকর্তা হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখেন। সিংহাসনে আরোহণ করে তিনি বিদ্রোহী গোত্রগুলোকে দমন করে নিজের অবস্থানকে সুসংহত করেন। আইনগতভাবে গজনি শাসকেরা তখনও সামানিদদের আনুগত্যধীন ছিলেন। গজনি মসনদে আরোহণের পর সামানিদদের কেন্দ্রীয় শক্তির অবক্ষয় ও দুর্বলতার সুযোগে মাহমুদ তার আনুগত্য অস্বীকার করে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন এবং পূর্বসূরীদের ব্যবহৃত আমির পদবি ত্যাগ করে সুলতান পদবি গ্রহণ করেন। সুলতান মাহমুদ কি করলেন? আমির পদবিকে ত্যাগ করে সুলতান পদ গ্রহণ করলেন। তিনি সমসাময়িক আব্বাসীয় খলিফা কাদির বিল্লার আনুগত্য স্বীকার করেন এবং খলিফা তাকে ইয়ামাইন উদ্দৌলা বা সম্রাটের দক্ষিণ হাত ও আমিন উল মিল্লাত ধর্মবিশ্বাসের রক্ষক উপাধি দিয়ে তাকে সম্মানিত করেন। এজন্য গজনি বংশকে ইয়ামিনী বংশ নামেও পরিচিত। কি কি উপাধি দিলেন? ইয়ামিন উদ্দৌলা আর একটি আমিন উল মিল্লাত। আমি লিখে দিই, আমিন উল মিল্লাত, ইয়ামিন উদ্দৌলা, এই তিনটি কিন্তু সুলতান মাহমুদের উপাধি ছিল। কয়টি উপাধি আমি দেখছি? আমির উল উমরা, ইয়ামিন উদ্দৌলা, আমির উল মিল্লাত। ঠিক আছে, তিনটি আমরা উপাধি দেখলাম। আর এই গজনি বংশকে আরেকটি বংশে ডাকা হচ্ছে, নামে অভিহিত করা হচ্ছে, সেটা হচ্ছে ইয়ামিনী বংশ। কি বংশ? এই বিষয়টি কিন্তু প্রশ্নে আসে। ইয়ামিনী বংশ অপর নাম কি, বা গজনি বংশের অপর নাম কি ছিল? ইয়ামিনী বংশ। ঠিক আছে, ইয়ামিনী বংশ। আমিরুল উমরা, ইয়ামিন উদ্দৌলা, আমিরুল মিল্লাত, এই তিনটি ছিল সুলতান মাহমুদের উপাধি। আর এই সুলতান মাহমুদের উপাধি থেকে ইয়ামিনী বংশ, গজনি বংশকে ইয়ামিনী বংশ নামে অভিহিত করা হয়। এবার সুলতান মাহমুদের যে সামরিক অভিযানের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু জানি। সুলতান মাহমুদ ছিলেন সাহসী ও সমরপ্রিয়, মানে যুদ্ধপ্রিয়। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত আক্রমণ করেন। লক্ষণীয় যে সুলতান মাহমুদ ভারতের বিরুদ্ধে পরিচালিত 17টি অভিযানে বিস্ময়করভাবে জয়লাভ করে। কয়টি অভিযান পরিচালনা করে? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত থেকে 1027 খ্রিস্টাব্দ, এবং এই সময়ের মধ্যে 17 বার
1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত অভিযান করে এবং সবগুলো অভিযানে তিনি জয়লাভ করেন। একমাত্র পাঞ্জাব ছাড়া বিজিত আর কোনো অঞ্চলকে সাম্রাজ্যভুক্ত না করায় তার ভারত অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকরা ঐকমত্যে উপনীত হতে পারেননি। কারো কারো মতে সুলতান মাহমুদ ছিলেন একজন গোঁড়া ধর্মপ্রচারক। হিন্দু দেবদেবী মন্দির ও বিগ্রহাদি ধ্বংস করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারত অভিযান করেছিলেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে সমসাময়িক মুসলমানদের কাছে তিনি ছিলেন গাজী, যিনি পৌত্তলিকদের দেশ থেকে মূর্তি পূজা উৎখাত করতে প্রচেষ্টা চালান। আর বর্তমান কাল পর্যন্ত হিন্দুদের কাছে তিনি একজন সত্যিকারের হুন বা ডাকাত, এরকম একটি বিষয়, যিনি তাদের পবিত্র মন্দিরগুলো ধ্বংস করেছিলেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন তিনি ছিলেন অর্থলোভী একজন দস্যু সর্দার। ভারতের বিপুল ধনৈশ্বর্যে প্রলুব্ধ হয়ে তিনি আসেন, পোড়ান এবং মারেন, লুটপাট করেন, অধিকার করেন এবং চলে যান। কোনো কোনো ঐতিহাসিক মতে আবার বলছে বীর যোদ্ধা উচ্চাভিলাষী বিজেতার আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণ করেন। ঐতিহাসিকদের এরূপ পরস্পর বিরোধী মতামতের ভিত্তিতে সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানার জন্য নিচে এই বিষয় সম্পর্কে আমরা একটি বিশ্লেষণমূলক আলোচনা করব। বিশ্লেষণমূলক আলোচনার মধ্যে যে ধর্মীয় উদ্দেশ্যটা প্রথমেই উঠে আসছে। কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে পৌত্তলিকতার বিনাশ সাধন, ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুলতান মাহমুদ বারবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন এবং তাদের মতে আব্বাসীয় খিলাফতের খলিফা কাদির বিল্লাহ তাকে ভারতে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। আমরা যখন সুলতান মাহমুদের প্রাথমিক কার্যগুলি পড়তে গেলাম তখন কিন্তু আমরা দেখলাম যে কাদির বিল্লাহ সুলতান মাহমুদকে দুইটি উপাধি দিয়েছিলেন। সেজন্য ঐতিহাসিকরা মনে করছেন যে কাদির বিল্লাহ সুলতান মাহমুদকে ভারতে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। সুলতান মাহমুদের মথুরা, বৃন্দাবন, নাগরকোট ও সোমনাথ সহ বেশ কিছু মন্দির ধ্বংস এবং কিছু হিন্দু রাজ্য সহ বহু সংখ্যক হিন্দুকে ইসলাম ধর্মে দীক্ষিত করার বিষয়টিকে তারা নিজেদের মতের পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন। তবে নিরপেক্ষ পর্যালোচনায় ঐতিহাসিকদের এ মত সঠিক বলে প্রমাণিত হয় না, কারণ ইসলাম প্রচার শাসকের জন্য অবশ্য কর্তব্য। সুলতান মাহমুদের যুগে কিন্তু এই ধারণার অবসান ঘটেছিল। ধর্মের জন্য জেহাদ করার বহু যুগ আগে শেষ হয়েছিল জেহাদ করার বিষয়টি ধর্মের জন্য। আর বাস্তব যুগে ধর্মের স্বরূপ বিবেচনা করলে সুলতান মাহমুদ ভারত অভিযানের পিছনে ধর্মীয় উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। ঐতিহাসিক অধ্যাপক এম হাবিব বলেছেন যে তার ভারত অভিযানের পিছনে ধর্মীয় উদ্দেশ্য সন্ধান করা যৌক্তিক নয়। তার ভারত আক্রমণে জিহাদ বলে মনে করলে ভুল হবে বলে ঐতিহাসিক এম জাফরও মনে করেন। মানে এক দল হিন্দু, বিশেষ করে হিন্দু মতাবলম্বী যারা, সেসব ঐতিহাসিকরা মনে করছেন যে তার ভারত অভিযানের অন্যতম কারণ ছিল ধর্মীয় উদ্দেশ্য বা ধর্ম প্রচার করা। প্রকৃতপক্ষে কিন্তু এস এম জাফর, যে ঐতিহাসিক অধ্যাপক এম হাবিব, এনারা বলছেন যে না, এই সব বিষয়গুলো তার ধর্ম প্রচারের বিষয়টা উল্লেখযোগ্য নয়। বিষয়টি হচ্ছে তার সামরিক অভিযানই উল্লেখযোগ্য। দ্বিতীয়ত, সুলতান মাহমুদ একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন সত্য, তবে তার দ্বারা বলপূর্বক কোনো অমুসলিমকে ইসলামে দীক্ষিত করার কোনো প্রমাণ। অধ্যাপক মোহাম্মদ নাজিম বলেন, কোনো কোনো রাজা ইসলাম গ্রহণ করেছিলেন বলে বলা হয়। সম্ভবত বিজেতার ক্রোধ
থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনৈতিক কৌশল হিসেবে তারা তা করেছিল। তৃতীয়ত আসছে, ঐতিহাসিকদের মতে সুলতান মাহমুদ পরধর্ম সহিষ্ণু ছিলেন। চতুর্থত, ধর্ম বিদ্বেষ নয় বরং অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেই সুলতান মাহমুদ নগরকোট ও সোমনাথ সহ বিভিন্ন মন্দিরে অভিযান পরিচালনা করেন। আর পঞ্চমত হচ্ছে, স্বীয় সাম্রাজ্য ও রাজনৈতিক স্বার্থে সুলতান মাহমুদ শুধু ভারতে হিন্দু রাজ্য নয়, এখানকার দুটি মুসলিম রাজ্য ও মধ্য এশিয়ায় ট্রান্স অক্সিয়ানা মুসলিম শাসকদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। আর ষষ্ঠত হচ্ছে, ধর্ম প্রচারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন হয়, কিন্তু মাহমুদের আক্রমণের পেছনে ভারতে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠার কোনো আকাঙ্ক্ষা ছিল বলে প্রমাণ নেই। এরপরে দেখি আমরা রাজনৈতিক উদ্দেশ্য। ঐতিহাসিকরা অধিকাংশই মনে করেছেন যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রধান ছিল। তার প্রধান সংকল্প ছিল একটি তুর্কি পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং এর বাস্তবায়নে ভারতবর্ষে অভিযান প্রেরিত হয়েছিল। বস্তুত সুলতান মাহমুদের সাম্রাজ্যের উত্তর পশ্চিম সাম্রাজ্যের প্রান্ত সীমায় ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল। ভৌগোলিক ও রণচাতুর্যিক গুরুত্বপূর্ণ অঞ্চল উত্তর পশ্চিম সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা গজনি রাজ্যের নিরাপত্তার সাথে নিবিড়ভাবে জড়িত ছিল। এ বিবেচনা থেকে সোবুক্তগিনের সময় থেকে তুর্কিরা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল জয়ের চেষ্টা করে। বস্তুত সোবুক্তগিন ছিল ভারতবর্ষের যুদ্ধ অভিযানের নতুন পথপ্রদর্শক। পাঞ্জাবের হিন্দুশাহী রাজা জয়পালের বিরুদ্ধে দুবার মুখোমুখি হলেও সোবুক্তগিনের পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে তিনি তার উত্তরাধিকারীদের জন্য পথ নির্দেশন করে যান। সেটা তো আমরা পড়লাম, জয়পালের সাথে যুদ্ধে জয়পাল যখন পরাজিত হয় তখন সুলতান মাহমুদের ভারতে আসার যে পথটি সোবুক্তগিন তৈরি করে রেখেছিলেন। পাঞ্জাব ও মুলতান ছাড়া ভারতের অন্যান্য অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা তার উদ্দেশ্য ছিল না। অবশ্য তদানীন্তন বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হয়েছিল না। প্রকৃতপক্ষে মধ্য এশিয়ার একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা ছিল সুলতান মাহমুদের উদ্দেশ্য। আর এই সাম্রাজ্যকে নিরাপদ করার জন্য তিনি এশিয়ার পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের এলাকাগুলোকে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম উৎস হিসেবে বিবেচনা করেন। হিন্দু রাজাদের চুক্তি লঙ্ঘন, সুলতানের প্রতি তাদের আনুগত্য ত্যাগ আর শত্রুকে সাহায্য প্রদানের মাধ্যমে তাদের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, মাহমুদের মিত্রদের উপর শত্রু ভাবাপন্ন প্রতিবেশী রাজাদের হামলা এবং তার আশ্রিত ভারতীয় রাজন্যবর্গের বিদ্রোহ ঘোষণার ফলে তাকে বারবার ভারত অভিযান পরিচালনা করতে হয়েছিল। এরপর সর্বশেষ যে উদ্দেশ্যটি আমরা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায় সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে অর্থনৈতিক উদ্দেশ্যই মুখ্য ছিল। এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতেও তোমরা যখন অভিযানগুলো পরিচালনা করা দেখবে তখন মনে হবে যে অর্থনৈতিক উদ্দেশ্যটাই মেন। কারণ এই বিভিন্ন মন্দির আক্রমণ, বিভিন্ন রাজ্য আক্রমণ এবং সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, অর্থ, এই জিনিসগুলোই সুলতান মাহমুদ নিয়ে আসছিলেন। অধ্যাপক এম হাবিব, এস এম জাফর, ভিএ স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা বলছেন যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের অর্থনৈতিক উদ্দেশ্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অধ্যাপক এম হাবিব ভারতীয় রাজন্যবর্গের সাথে সুলতান মাহমুদের যুদ্ধকে ধর্মযুদ্ধ নয় বরং গৌরব ও স্বর্ণের লোভে পরিচালিত পার্থিব যুদ্ধ বলে অভিহিত করেছেন। অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থেও ভারতীয় ধন ঐশ্বর্য সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানের মুখ্য উদ্দেশ্য বলে
উল্লেখ করা হয়। একথা সর্বজন বিদিত যে ভারতবর্ষ ছিল ধনৈশ্বর্য সমৃদ্ধ একটি দেশ। সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থের ভাণ্ডার মনে করেছিল, তাই তার মহাপরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি বারবার ভারত আক্রমণ করেন এবং বিপুল পরিমাণ অর্থ নিয়ে স্বদেশে ফিরে যান। এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে এটা বোঝা যায় যে সুলতান মাহমুদের ভারত অভিযানের অন্যতম উদ্দেশ্যই ছিল অর্থনৈতিক উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়টি সুলতান মাহমুদের তার সামরিক অভিযানের কারণ, সেই বিষয়টি তোমরা একটু বইয়ে পড়ে নিবা। তাহলে আর এই ক্লাসটি দেখে তোমরা অবশ্যই উপকৃত হয়ে নিজেরা এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।